নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের 188তম পর্বে। আজ প্রথম জিজ্ঞাসা করেছে সমীরণ দেবনাথ। প্রণাম নেবেন মহারাজ। আমি সমীরণ দেবনাথ। মনে অনেক জিজ্ঞাসা আসে, অনেক কিছু লিখেও মুছে ফেলেছি, এখন নতুন করে লিখছি। একটি সন্ধ্যার একাকী বসে 20 মিনিট একজনের জীবনের সব কিছু বদলে দিয়েছিল জাদুর মতো। সেটাকে ভয় পেয়ে আত্মহত্যার কথা যার মনে হয়েছিল, সেগুলির জন্যই মন আবার ব্যাকুল হচ্ছে। কোনো কিছুই তো ভালো লাগছে না, সব নিরর্থক লাগে। শুধু মনে হয় ওই হারানো রাস্তাটা দিয়েই যেতে হবে, কিন্তু রাস্তাটা হারিয়ে গেছে। রাস্তাটা দেখান দয়া করে। আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার বাড়ি আলিপুরদুয়ার। সমীরণ, এরকম ধরনের জিজ্ঞাসা, এটা যে জিজ্ঞাসা নয়, এ এক হেঁয়ালি, কিছু বলবো না বলে বলা। প্রথমত যে ওই একটি সন্ধ্যার একাকী বসে 20 মিনিট একজনের জীবনে সব কিছু বদলে দিয়েছিল জাদুর মতন। এই একজনের জীবনটা কি তোমার? তাহলে সেটা বলতে অসুবিধা কী আছে যে আমার জীবন ওই 20 মিনিটে বদলে গিয়েছিল? এবং ওই 20 মিনিটে কী হয়েছিল? একাকী তো ছিলে, দ্বিতীয় কেউ তো ছিল না তোমার কথা মতন। তাহলে কী হয়েছিল? কোনো অনুভূতি, কোনো স্মৃতি জাগরণ, বা কী হয়েছিল? পরিষ্কার নয়। তারপরে যা লিখেছ সে কথায় পরে আসছি, কিন্তু পুরো জিজ্ঞাসাটার মধ্যে আমি কোথাও আবার আধ্যাত্মিকতার কিছু খুঁজে পাচ্ছি না। এইটা একটা, এখানে এই প্ল্যাটফর্মে একটা সমস্যা, যে এখানে ঠিক সাইকিয়াট্রির জায়গা নয়। এর আধ্যাত্মিক জিজ্ঞাসু যারা, আধ্যাত্মিক জীবনের যারা পিপাসু, তাদের যা জিজ্ঞাসা ঈশ্বর সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, জীবন সম্বন্ধে, সেই জিজ্ঞাসার মীমাংসা করার চেষ্টা করা হয়। আমাদের মনের মধ্যে অনেক ধারণা থাকে এই সমস্ত বিষয় নিয়ে, অনেক মতবাদ থাকে, অনেক আদর্শ থাকে। সেই আদর্শ বা সেই মতবাদ নিয়ে চলতে গিয়ে আমরা আসল জায়গা থেকে, আসল লক্ষ্য থেকে অনেক সময় সরে যাই। তো সেই আগাছাগুলো পরিষ্কার করাটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের কাজ। তাই জন্য এরকম ধরনের ভেগ, অস্পষ্ট, অস্বচ্ছ জিজ্ঞাসা না করে স্পষ্ট করে বলো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তোমার এই জিজ্ঞাসার সাথে আধ্যাত্মিকতার কি সম্পর্ক, সেটাকে যদি না বোঝাতে পারো, তাহলে এরকম ধরনের জিজ্ঞাসা করো না। তৃতীয় কথা, যারা কথায় কথায় আত্মহত্যার কথা বলে, তারা কিন্তু আধ্যাত্মিকতা ঠিক উল্টো পিঠে আছে। এটা আমি সবসময় সবাইকে একটু মনে করানোর চেষ্টা করি। এখন একটা চলন হয়ে গেছে, সবাই এখন ডিপ্রেশনের কথা বলে, সব কিছু নিরর্থক লাগছে, জীবনে কিছু ভালো লাগছে না, এবং আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আত্মহত্যা করা যেটা খুব একটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় একটা প্যাকেজ রয়েছে সামনে, একটা প্রোডাক্ট। এমনকি আমাদের কিছু কিছু মোবাইল গেমও আছে যেগুলো মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। অতএব এই শৌখিন যে আত্মহত্যার কথা, যারা ক্রমাগত ভাবছে, তারা খুব একটা আধ্যাত্মিকতার মধ্যে নেই। আত্মহত্যা কথাটার মধ্যেই একটা পরস্পর বিরোধিতা আছে, যেটা তুমি যদি শিক্ষিত ছেলে বলেই মনে হয় তোমার লেখার ধরন দেখে, কাব্য টাব্য চর্চাও হয়তো করো, তাই একটু ধাঁধা করে হেয়ালি করে কথা বলতে পছন্দ করো। তো আত্মহত্যা মানে আত্মাকে কখনো হত্যা করা যায় না। আত্মা চির জাগ্রত, চির সজাগ, চির সচেতন, চিরচিন্ময়। হত্যা করা যায় শরীরটাকে। সুতরাং সেই শরীরটাকে জন্ম দেওয়ার ক্ষেত্রে তোমার কিছু ভূমিকা ছিল না, তোমার শুধু বাসনা ছিল, তাই তোমাকে আসতে হয়েছে। তাই নিয়ে শরীরটাকে হত্যা করা বা শরীরটাকে অকালে শেষ করার
কোনো অধিকারও তোমার নেই, কোনো মালিকানা বা কোনো অধিকার তোমার নেই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আধ্যাত্মিক জীবনের বা ধর্মীয় জীবনের একটা বড় শিক্ষা হচ্ছে কৃতজ্ঞতা। আমাদের কৃতজ্ঞ হতে শিখতে হয় জীবনের প্রতি, ছোটবেলা থেকে যাদের সাথে মানুষ হয়েছি, মা বাবার প্রতি, কি আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরবর্তীকালে যখন আধ্যাত্মিক জীবন যদি শুরু হয় গুরুর প্রতি, এবং এই পঞ্চতত্ত্ব, সূর্য, আকাশ, মাটি, জল, বলাই বাহুল্য। মানে এই এত কিছু আয়োজন আমার জীবনকে গড়ে দেওয়ার জন্য, তার প্রতি কৃতজ্ঞ হতে হয় প্রথম কথা হচ্ছে। এমনকি একটা যে শরীর আদৌ পেয়েছি, সমীরণ দেবনাথ একটা বাঙালি শরীর পেয়েছে, একটা হিন্দু শরীর পেয়েছে, ভারতবর্ষের মতন দেশে সে বাস করছে, আলিপুরদুয়ার। সুতরাং সেই কৃতজ্ঞতা, সেই মাটির প্রতি, সেই দেশের প্রতি, সেই ধর্মের প্রতি, স্বদেশের প্রতি, সংস্কৃতির প্রতি, ইতিহাসের প্রতি, বাংলা ভাষায় লিখছ বাংলা ভাষার প্রতি, সেই কৃতজ্ঞতা বোধ না থাকলে আধ্যাত্মিকতা বা ধর্মীয় জগতে এগোনো যায় না। আমরা শুরুই করি আমাদের প্রত্যেক দিনের যে সাধনা, গুরু প্রণাম করে শুরু করি। এটা শুধু আমরা গুরুকে প্রণাম করছি না, গুরুর সাথে আমরা জ্ঞানকে প্রণাম করছি। আমরা আমাদের বেদ, উপনিষদ, শাস্ত্র, ধর্ম, ইতিহাস, আমাদের দেশ, আমাদের জমি, আমাদের ভূমি, আমাদের নদী নালা, আমরা সবাইকে প্রণাম করছি, সচেতন হচ্ছি আমরা। কেউ কেউ তো রিচুয়ালি, অনেক বৈষ্ণবরা 4টে দিককে প্রণাম করেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রণাম করেন। শরীরে যতগুলো চক্র রয়েছে সেই চক্রগুলোকে প্রণাম করেন, স্মরণ করেন। আসনে যে বসে আছেন সে আসনের দিকগুলোকে প্রণাম করেন। এই রিচুয়ালি করেন মনে রাখার জন্য যে এই সমস্ত ডাইমেনশনসগুলো কত গুরুত্বপূর্ণ কাজ আমাদের জীবনে। তা সেই কৃতজ্ঞতার অভাব থেকে তোমাদের এই শৌখিন আত্মহত্যার কথা ভাবা, বলা এবং জিজ্ঞাসার ছলনা একবার করে ওই বিষাদের গল্প শুনিয়ে দেওয়া, এগুলোতে আমার খুব একটা ধৈর্য থাকে না, কিছু মনে করো না। আর রাস্তা দেখানোর কথা বলছো, এতদিন ধরে আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, আমার গুরুদেবও বলেছেন, তার আগে কত মহাপুরুষেরা বলেছেন, কত অবতারেরা বলেছেন, তারা কি করেছেন? রাস্তাই তো দেখিয়ে যাচ্ছেন তারা। আর রাস্তা তো একটাই, আমাদের গুরু মহারাজ বলতেন একটাই রাস্তা, সুষুম্না রাস্তা। সুষুম্না রাস্তা দিয়ে আমাদের মূলাধার থেকে সহস্রারের দিকে চলতে হবে, এটাই তো রাস্তা। রাস্তা দেখানোর কি আছে, নতুন করে দেখানোর কি আছে? রাস্তা তো দেখানো আছেই সবসময়, ঈশ্বরের দিকে এগোনো, নিজেকে জানার দিকে এগোনো, নিজের সম্ভাবনাকে পূরণ করার দিকে এগোনো, এই তো রাস্তা, তাই না? আলিপুরদুয়ারে থাকো তো বেশ কথা। আলিপুরদুয়ার থেকে তোমার, আমি যেখানে আছি আজিমগঞ্জ, একটা ট্রেনেই চলে আসা যায়। সুতরাং অনেকেই আসে উত্তরবঙ্গ থেকে, আলিপুরদুয়ার থেকে, ওই অঞ্চল থেকে অনেকেই আসে। তুমিও চলে আসতে পারো, এসে সামনাসামনি তোমার জিজ্ঞাসা যদি কিছু থাকে করতে পারো। বিষাদের কথা, আত্মহত্যার কথা ইত্যাদি ইত্যাদি বলে কোনো লাভ নেই। আর এই 20 মিনিটের ওই কি হয়েছিল সেটা না বলে এরকম একটা ধোঁয়াশা কথা বলার কোনো দরকার নেই। যখন জিজ্ঞাসা রাখছো ইউটিউবের কোনো ভিডিও নিচে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে কোনো জিজ্ঞাসা রাখছো, একটু দায়িত্ব নাও যে তুমি এক্স্যাক্টলি কিছুটা জানতে জিজ্ঞাসা করছো, নিজের কথা বলতে না। কারণ তুমি একজন কাউন্সিলরের সাথে কথা বলছো না। একজন কাউন্সিলর তোমার কথা মন দিয়ে শুনবেন, কারণ তার জন্য উনি পয়সা পান। তিনি তোমার বিমর্ষতার কথা, তোমার বিষাদের কথা তো মন দিয়ে শুনবেন, এবং দরকার হলে সেটাকে একটু বাড়িয়েও দেবেন। এটা তাদের কাজ। এটাকে বলে সাইকোলজির ভাষায় রুমিনেশন। অর্থাৎ আমার ভালো লাগছে না, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, এইটা বারবার সাইকিয়াট্রিস্ট তোমাকে মনে করিয়ে দেবেন। তুমি একটু ভুলে গেলেও তোমার সেই অবস্থাটা কেমন আছে এখন, যে তোমার যে বাঁচতে ইচ্ছে করছিল না,
তোমার যে সবাইকে কেমন একটা লাগছিল, সবাই যেন তোমার শত্রু, সবাই যেন তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাক্তারবাবু এখনও আমার মধ্যে, রাতে ঘুম হচ্ছে না, আচ্ছা আচ্ছা ঘুম হচ্ছে না, না মানে রুমিনেশন করানো। যত আমি ওই কাগজের ওপরে ওই দাগটা দিয়ে তার ওই একই দাগের ওপর দাগ বুলিয়ে যাব না, আস্তে আস্তে কাগজটা ছিঁড়বে। এটা আমাদের গুরু মহারাজ বলতেন। এই দাগটা যা পড়ে গেছে, চলো এখন এখন ওই কাগজটা রেখে দিয়ে চলো এখন ওই দাগ দাগ দেওয়া বন্ধ করি। এই ভাবটা থাকবে না, তখন ওই দাগে আবার ফিরে আসবে সেটা। এটা তাদের কাজ, কারণ তারা তোমাকে ট্র্যাপ করবেন, তোমাকে ওই ওই জায়গাটার মধ্যে, বুঝতে পেরেছো? তুমি ওখান থেকে বেরোতে না পারো। অতএব যখন জিজ্ঞাসা করবে তখন মনে রাখবে যে তুমি সেরকম একজন প্রফেশনাল কাউন্সিলের সাথে কথা বলছো না। যদি সত্যি সত্যি কিছু জানার থাকে, আমি একটা বিষয় জানতে চাই, এরকম ভেগ আমাকে একটা রাস্তা দেখান। কিসের রাস্তা? সে রাস্তা কোন দিকে যায়, তাই না? রাস্তা কোন দিকে যায়? জড়ের দিকে যায় না চৈতন্যের দিকে যায়? স্থূলের দিকে যায় না কারণের দিকে যায়? কোন দিকে সে রাস্তা যায়? রাস্তা যে দেখাবো, আগে তো আমি গন্তব্য জানবো। অতএব সেই দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা করো। দ্বিতীয় যে জিজ্ঞাসা করেছে উর্মি দেব, বাংলাদেশ থেকে। উর্মি বলছি, আর্টসে পড়াশোনা করেছি, কিন্তু বর্তমানে চাকরি করি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে। সেই কারণে চাকরির পরিবেশের সাথে পুরোপুরি খাপও খাওয়াতে পারছি না, আবার নতুন করে অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি নেওয়ারও ইচ্ছে নেই। কিন্তু এই মানসিক অবস্থা স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। জব ধ্যানও ঠিক মতন করতে পারছি না। ছোট বাচ্চা থাকায় পূজা প্রার্থনাও হচ্ছে না। বাসা এবং অফিস সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। কাজ করলে ঠাকুরের কাজ করছি এই ভেবে শুরু করলেও শেষ পর্যন্ত এইভাবে রাখতে পারছি না। এইগুলো কি তমগুণ? এই অবস্থায় করণীয় কি? দেখো উর্মি, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, এবং এই সমস্যার একটা চটজলদি সমাধান এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন কি করণীয়, দু একটা কথা আমি বলি। এই যে তুমি তোমার প্রফেশনাল লাইফ, তুমি আর্টসের ছাত্রী, কিন্তু তুমি ব্যাংকে এখন কাজ করছো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছো না। এগুলো স্বাভাবিক, এগুলো হয়, এবং আমি নিজেও বুঝতে পারি স্বভাবের সাথে যদি কর্ম না মেলে, নেশা ও পেশা যদি এক না হয়, তাহলে একটা ভেতরে ভেতরে সংঘাত হয় এবং তাতে শক্তি হানি হয়। ভেতরে যে কাজ করার একটা উদ্যম, যে আনন্দ, সেটা থাকে না, সেটা বুঝতে পারি। কিন্তু তার থেকে আমার বেশি গুরুত্বপূর্ণ লেগেছে যে কথাটা, যে কথা তুমি জাস্ট ক্যাজুয়ালি একটুখানি বলে পেরিয়ে গেছো। অনেক কিছু বলতে বলতে হঠাৎ ছোট বাচ্চা থাকায় পূজা প্রার্থনা ইত্যাদি, তার আগে প্রফেশনাল লাইফ, পূজা প্রার্থনা, ছোটো যাবতীয় অনেক কথা বললে, মাঝখানে ছোট্ট করে ছোট বাচ্চা থাকায়। এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল না উর্মি? যে তোমার একটা ছোটো বাচ্চা আছে, তুমি মা, সেটাই তো তোমার প্রধান কাজ, প্রথম কাজ, সর্বোত্তম, সবার উপরে। তুমি এখন প্রফেশনাল লাইফ এবং তোমার ভালো লাগছে না, তুমি পূজা প্রার্থনা ভালো করে করতে পারছো না, দুদিক সামাল দিতে হচ্ছে, সংসার, অফিস ইত্যাদি ইত্যাদি, আরও ডিটেলস বড় তোমার বাচ্চাকে নিয়ে। এবং স্টেটাসটা আরও আমার জানার দরকার ছিল। যেমন তোমার বাচ্চা সিঙ্গেল প্যারেন্টের হাতে মানুষ হচ্ছে কিনা, অর্থাৎ তুমি একা তোমার বাচ্চাকে সামলাচ্ছ কিনা, তোমার সঙ্গে তোমার স্বামী আছেন কিনা, এটা আমার কাছে জানা গুরুত্বপূর্ণ। আর বাচ্চা বলতে ঠিক কত বয়সের বাচ্চা? আজকাল এতই আধিক্ষেতা হয় না যে 18 বছর ছেলে মেয়েকে আমরা বাচ্চা বলি। আমার তো একটা বাচ্চা আছে, কত বছর বয়স? 18 বছর বয়স, আর বাচ্চা। আমরা যতদূর জানতাম যে 4-5 বছর পর্যন্ত বাচ্চা বলা যায়, তারপরে ছেলে বা মেয়ে বা বালক বা বালিকা, কিশোর কিশোরী, আর অনেক শব্দ আছে। বাচ্চাটা একদম ইউনিভার্সাল 18 অবধি চলে এসছে। যেমন গাজাতে মারা যাচ্ছে চিলড্রেন, 17-18 চিলড্রেন, 19 চিলড্রেন, সবাই চিলড্রেন। 17-18 মধ্যে তারা অনেক মগজ ধোলাই হয়ে একদম পাক্কা গুন্ডা হয়ে গেছে হয়তো, কিন্তু গাজাতে যেহেতু বোমা পড়ছে, চিলড্রেন মারা যাচ্ছে লক্ষ লক্ষ। তো ওই জন্য এক্স্যাক্টলি কত বয়স, এটা আমার জানা দরকার ছিল। এই তথ্যগুলো না জেনে আমার পক্ষে
দুম করে সব কিছু বলাটা সম্ভব না, যেগুলো বলাটা দরকার বলে আমি মনে করি সম্ভব নয়। কারণ যদি তুমি সিঙ্গেল প্যারেন্ট না হয়ে থাকো, যদি তোমার স্বামীর সাথে কিংবা শ্বশুরবাড়ি কিংবা যাই বলো না কেন একটা সুস্থ সম্পর্ক থাকে, আমি ফার্স্ট কথাই বলবো চাকরি ছেড়ে দাও। এই মুহূর্তে যদি বাচ্চাটা ছোট হয়, তাহলে তার পাশে থাকা, তার বড় হওয়ার পাশে থাকাটা একটা মায়ের প্রধান ও প্রথম কর্তব্য। কথাগুলো খুব অপ্রিয় লাগবে, খুব আধুনিক কালের কথা থেকে বিরোধী বলে মনে হবে, কিন্তু উপার্জন করার থেকে তোমার মাতৃত্বের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তোমার স্বামী রোজগেরে হন এবং মোটামুটি তাদের যদি মোটা ভাত কাপড় চলে যায়, তাহলে বাচ্চার কিন্তু আর কিচ্ছু দরকার নেই। বাচ্চা তার মাকে দরকার, সবচেয়ে বড় কথা। তুমি তাকে বেস্ট স্কুলে পড়ালে কিনা, তাকে সবচেয়ে দামি দামি খেলনা দিতে পারলে কিনা, তাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বিদেশে নিয়ে যেতে পারলে কিনা, এগুলো কোনোটাই বাচ্চাটার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। তুমি তার সুসময় দুঃসময়, তার গল্পতে, তার হাসিতে, তার কান্নায় তার পাশে থাকতে পারলে কিনা, খুব গুরুত্বপূর্ণ। দেখো, একটু যদি পেছনের দিকে যাই আমরা, তাহলে আমাদের একটা সময় ছিল গোষ্ঠীবদ্ধ সমাজ, মানুষ ভ্রাম্যমান জীবনযাপন করত, এখনও কিছু কিছু ট্রাইবসরা যেরকম জীবনযাপন করে। এবার তুমি চিন্তা করে দেখো, সেই সময় যখন ধরো বাচ্চা হচ্ছে, সেই প্রেগনেন্ট মেয়েটিকেও সবসময় রোজ হাঁটতে হচ্ছে সেই গোষ্ঠীর সাথে। তারপরে ধরো তার যখন বাচ্চা প্রসব হলো, তখন ওই বাচ্চা কোলে করে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে তাকেও চলতে হচ্ছে সবার সাথে। সেরকম হয়তো ও একা নয়, আরও হয়তো একাধিক ওই গোষ্ঠীর মধ্যে নানা বয়সের বাচ্চারা হয়তো রয়েছে, যারা খুবই মায়ের উপর ডিপেন্ডেন্ট, এবং মায়ের পক্ষে ওই অবস্থায় অতটা সচল থাকা হয়তো সম্ভব নয়। কোথাও যখন তারা কিছুদিন অবস্থানও করছে, সেটাও সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে অবস্থান করতে হচ্ছে। আর সেই ওই অতগুলো বাচ্চা সামলে করতে হচ্ছে, মায়ের উপর বেশি চাপ পড়ে যাচ্ছে। একটু বাচ্চারা বড় হয়ে গেলে তখন গোষ্ঠী সবাই মিলে তার দায়িত্ব নিতে পারছে, কিন্তু যতক্ষণ সে একদমই কচি, মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল, ততক্ষণ পর্যন্ত সে একটা বোঝা হয়ে উঠছে ওই কমিউনিটির কাছে। সেইখান থেকেই আস্তে আস্তে কৃষি আর্থ সমাজ ব্যবস্থা আসতে আরম্ভ করলো। মেন জায়গাটা কি বলতো, এই মা সন্তানের জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য। দেখা গেল যে অন্যান্য যত জীব জন্তু আছে, তাদের থেকে আমাদের মানুষের ক্ষেত্রে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, তার লালন পালন পরিচর্যা পোষণ দীর্ঘকালীন একটা সময়ের ব্যাপার, কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মাসের ব্যাপার নয়, দীর্ঘকালীন, বেশ কয়েকটা বছর ধরে চলে। মাকেও দরকার হয়, বাবাকেও দরকার হয়, অন্যান্যদেরও দরকার হয়। তবে আস্তে 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 সে বড় হয়ে উঠতে আরম্ভ করে। ঠিক কারণ তার শরীরের গ্রোথটাই একমাত্র গ্রোথ নয়, সেটা সেই যুগের মানুষও বুঝতে পেরেছিল। তার মেন গ্রোথ আছে ইমোশনাল গ্রোথ, তার ভাব, তার মন, তার বুদ্ধির যে বিকাশ, যে বিবর্তন, সেই গ্রোথটাকে প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে। সেই গ্রোথটাকে সেন্ট্রাল থিম করতে হবে আমাদের সমাজের। সেখান থেকেই এলো পরিবার ব্যবস্থা। এটা খুব ভালো করে বোঝো কেন বিবাহ এলো আমাদের জীবনে, এবং কেন এভাবে একটা ডিমার্কেশন হলো যে পুরুষ বাইরে যাবে আর নারী ভিতরে থাকবে। কেন এই ডিমার্কেশনটা এলো? বাচ্চার জন্য, সন্তানের জন্য, যাতে নারী নিশ্চিন্তে তার ঘরের কাজটি করতে পারে, আস্তে 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 সেই ছেলেমেয়েগুলোর কাছে একজন যথার্থ মা হয়ে উঠতে পারে, তাদের বড় হওয়ার প্রতিটি স্টেপে তাদের পাশে থাকতে পারে, যাতে তাকে অন্যান্য বিষয় নিয়ে বেশি চিন্তা করতে না হয়। সেই জায়গাটাকে সিকিওর করার জন্য পুরুষকে দায়িত্ব নিতে হলো। আর এটা ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এইখান থেকে কিন্তু বিবাহটা এসেছে। না হলে তার আগে বিবাহ ব্যাপারটা কিন্তু ছিল না, বিবাহ আনা হয়েছে, সেটাও ভারতবর্ষ থেকেই শুরু হয়েছে, ঋষি পরম্পরা থেকে বিশেষভাবে বহন করা। এবং তার মূল জায়গাটা হচ্ছে ফ্যামিলি, বংশ বিস্তার, নতুন জেনারেশন।
যাদেরকে তৈরি করতে হবে, যাদেরকে আমাদের থেকে উন্নত করতে হবে, এই মহৎ দায়িত্ব মা বাবাদের। সেই দায়িত্বটা আমরা এখনও ভাবি আমরা পালন করি। আমি যতদূর শিক্ষা পেয়েছি তার চেয়ে আমার ছেলেমেয়ে যেন বেশি শিক্ষা পায়। আমি কোনো দিন বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারিনি, আমার ছেলেমেয়ে যেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, যেন বিদেশে চাকরি করতে পারে। আমরা এইটাকে আজকাল উন্নতি ভাবি। আমরা মানবিক উন্নতিটার দিকে দেখি না, আমরা দার্শনিক উন্নতির দিকে দেখি না, আমরা বিবেকের উন্নতির দিকে দেখি না, আমরা চেতনার উন্নতির দিকে দেখি না। সুতরাং এই জায়গাটাতে যতক্ষণ আমরা ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত ধর্ম, আধ্যাত্মিকতা, সমাজ, প্রগতি ইত্যাদি ইত্যাদি এগুলো শুধু কথার কথা, এগুলো শুধুমাত্র বাইরের কিছু অলংকার মাত্র, যতক্ষণ পর্যন্ত আমরা এই মূল জায়গাটাতে ফিরে আসছি। 2 নম্বর কথা হলো, সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে এরকম বহু 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 ছেলে মেয়ে যারা সিঙ্গল প্যারেন্টের হাতে মানুষ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মায়ের কাছে মানুষ হচ্ছে, বাবা থাকছে না, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে চলে গেছে, অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে, যাই হোক না কেন, মাও যখন স্বামীকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন তো বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। এবং তারপর সেই যদি ছেলে বা মেয়েটা একটু বড় হয়ে থাকে, এই নতুন একজনকে বাবা বলা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই যত ক্রাইম গোটা বিশ্বে, যত অপরাধ, যত আইনভঙ্গ, যত অরাজকতা, যত ড্রাগস, কাদের মধ্যে বেশি ছড়াচ্ছে? যে সমস্ত ছেলে মেয়ে তাদের বাবাকে পায়নি তাদের মধ্যে বেশি ছড়াচ্ছে। ওই একা মা, আর সেই মাও তিনি ওই বেশিরভাগ সময় পার্টনার খুঁজছেন, নতুন নতুন পার্টনার আনছেন, আর চলে যাচ্ছে তারা কদিনের মধ্যে। মা হতাশ হয়ে পড়ছেন, মা কান্নাকাটি করছেন, মা ভেঙে পড়ছেন, চোখের সামনে একটা বাচ্চা এই দেখতে 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 বড় হচ্ছে। তাহলে বুঝতে পারছো একটা ছোট ছেলে বা মেয়ের মনের মধ্যে প্রভাবটা কি হচ্ছে? তাহলে মা তার নিজের জীবনে কতটা অসুখী হলেন না হলেন সেটা ছেড়ে দাও, তিনি একটা বাচ্চাকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে কী দায়িত্বটা পালন করলেন? তিনি একটা দানব বা দানবী তৈরি হচ্ছে, তো তারপরে সে ম্যাক্সিমাম ড্রাগ এডিক্ট তৈরি হচ্ছে, ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে তার জীবন, তাই না? সুতরাং এই সিঙ্গল প্যারেন্টের যে একটা সাইকোলজিক্যাল সমস্যা, আমি জানি না তুমি সিঙ্গল প্যারেন্ট কি না, কিন্তু আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা কথা প্রসঙ্গে আলোচনাগুলো করছি। এবার এই সমস্যার সমাধান এখানে আমরা কয়েকটা কথা বললেই শেষ হয়ে যায় না। মুশকিল হচ্ছে যে বিবাহ যখন আমরা করছি ছেলে বা মেয়েরা, তখন তাদের এটা বুঝতে হবে শুধুমাত্র কিছু রাস্তায় দাঁড়িয়ে কিছু ধর্মের পতাকা নিয়ে কিছু স্লোগান দিলেই কিন্তু হিন্দু হওয়া যায় না। তাদের বুঝতে হবে এটা বিবাহ মানে কি, এটা একটা সামাজিক মিলন, দুই পরিবার, দুটি ধারার মিলন হচ্ছে, যাতে করে আগামীতে আমরা উন্নত জেনারেশন নিয়ে আসতে পারি। আমাদের সকলের একটা দায়িত্ব আছে, সেই ছেলে মেয়ে যারা আসবে তাদের ঠিক ঠিক লালন পালন করা, নিজেদের দায়িত্বটা অন্তত পূর্ণভাবে পালন করা, দায়িত্ব আছে। শুধুমাত্র আমার শখ মেটাতে, আমার বয়স হয়েছে বলে আমি বিবাহ করব, একটা মেয়ে কিংবা একটা ছেলে উল্টো দিকে থাকবে, সে আমাকে বিবাহ করবে, তার শখ মেটাতে মা বাবা কি বললো না বললো চুলোই যাক, দুই পরিবারের সাথে আমাদের সম্পর্ক থাকলো না থাকলো চুলোই যাক, চলো আমরা কবে একটু আলাদা হব, আলাদা ফ্ল্যাট কিনবো, আলাদা যেতে থাকবো, এখন ছেলে মেয়ে নেবো না, দুদিন আমরা কেউ কেরিয়ারে ব্যস্ত, যখন সময় হবে তখন দেখা যাবে। এই করতে কোনোটাই কিন্তু আমরা খুব একটা সুস্থ কাজ করছি না সমাজের জন্য। এইটা বোঝো। তাই মানসিক আমরা এমনভাবে আমরা গ্রুমড হয়েছি না, উপার্জন করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, পড়াশোনাটা ওই জন্যই করছি, এমনভাবে গ্রুমড হয়েছি যে তোমাকে যদি আমি এখন বলি যে চাকরিটা ছাড়ো, যদি সত্যি সে বাচ্চা হয় চাকরিটা ছাড়ো, তুমি শকড হবে, তুই মনে করবে এই তো মধ্যযুগীয় কথা বলছে, কি কি মহারাজ এটা আধুনিক এই যুগের কথা বলতে হবে, তাই না? আমি সত্য কথা বলছি। এই মধ্যযুগ, আধুনিক যুগ, প্রগতিশীল যুগ, একদম বৈদিক যুগ, কোনো যুগ নিয়ে মাথা ঘামাচ্ছি না।
আমি সত্য বলার চেষ্টা করছি। স্কুল থেকে ছেলে বা মেয়ে বাড়িতে এলো, এসে একটা আয়াতায় খেতে দিচ্ছে, বাড়ির পরিচারিকা তায় খেতে দিচ্ছে, বাড়িতে মা নেই। মা না থাকা মানে বাড়িটাই নেই, ওই ঘরটাই তার আর ঘর নয় যতক্ষণ না মা আসছে ঘরের মধ্যে। ছোট ছোট ছেলে মেয়ে, তুমি নিজেও তো নিশ্চয় একদিন ছোটো মেয়ে ছিলে, জানি না তোমার স্মৃতিগুলো কেমন, কিন্তু যা আপামর ভারতীয় দেশ ছোটোবেলাকার যদি স্মৃতি তুমি দেখো, মা কেন্দ্রিক। ঘর মানেই মা, ঘর মানেই বাবা নয়। কিন্তু বাবা হয়তো রোববার, বাবা ওই সন্ধেবেলা ফিরে আসে, হাতে হয়তো কিছু একটা চকলেট নিয়ে আসে, বাবার সাথে একটা সম্পর্ক, সেটা অন্য রকমের সম্পর্ক। কিন্তু ঘর মানে মা। যত অধিকার, যত রাগ, যত অভিমান, যত বায়না, যত আবদার, সব কিছু মা। সুতরাং সেন্টারটা, মানে আমাদের জীবনের সেন্টারটা কিন্তু মাকে ঘিরে, মাতৃতান্ত্রিক। সেই মাই যদি কনস্ট্যান্টলি বাইরের কেউ হয়, যিনিও সন্ধেবেলা ফেরেন, তাহলে কিন্তু আমার জায়গাটা, একটা ছোটো ছেলে মেয়ে বা মেয়ে বড় হচ্ছে, তার জায়গাটা একসময় ভাঙতে আরম্ভ করে, এবং তখন সে অন্যান্য মিডিয়াম খোঁজে ওই অভাবটাকে পূরণ করার জন্য। এক ধরনের একাকিত্ব, এক ধরনের মাতৃহীনের যে একটা অভাব, সেটাকে পূরণ করার জন্য অন্যান্য মিডিয়াম খোঁজে। এবং এখন তোমার মোবাইল টোবাইল এসে টেসে গিয়ে, সব কিছু এসে গিয়ে অনেক সহজ হয়ে গেছে সেই পথগুলোকে খুঁজে বার করা, এবং লুকোনো সেটা মা বাবার কাছে। কারণ ছেলে মেয়েরা অনেক বেশি এক্সপার্ট টেকনোলজি নিয়ে মা বাবাদের থেকে। এই দৃষ্টিগুলো, এই বিষয়গুলো যদি তুমি চিন্তা না করো উর্মি, তাহলে তো আর মাতৃত্বের জায়গাটা কিন্তু মার খাবে। ওটাই কিন্তু প্রধান জায়গা। তোমার পূজাই বলো, প্রার্থনাই বলো, ওগুলো তো আছে, ওগুলো তো নিত্য একটা অভ্যাসের ব্যাপার রয়েছে। কিন্তু মেইন তোমার জীবনের শ্রেষ্ঠ ভূমিকাটা হচ্ছে তোমার মাতৃত্ব। এবার যদি তুমি বলো তুমি সিঙ্গেল প্যারেন্ট, তুমি একমাত্র রোজগারে, তোমার রোজগার ছাড়া চলবে না, তাহলে সেটা অবশ্যই একটা খুব একটা কঠিন ব্যাপার, এবং এটা অবশ্য সেটা বিচার্য। তখন তোমাকে রুটিন অনুযায়ী কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তুমি চাকরি যদি তুমি যে আর্টসের মেয়ে, হ্যাঁ, প্রফেশনাল ডিগ্রি আলাদা করে না নিয়ে যদি অন্য কোনোভাবে তুমি তোমার কাজ পাল্টাতে পারো, যে কাজে তোমার শান্তি বেশি, যে কাজে তোমার আনন্দ বেশি, হয়তো রোজগার একটু কম। কারণ ফাইনালি একটা বাচ্চা, আমি সবসময় বাচ্চার দিক থেকে বলছি, তার মাকে কিন্তু হ্যারাস্ট দেখতে চায় না, স্ট্রেসড দেখতে চায় না। যেটুকু তুমি আমাকে জিজ্ঞাসায় লিখেছো, আমার তো বুঝতেই পারছি এটা খুব স্ট্রেস জীবনযাপন করছো তুমি। দুদিক সামলাতে হচ্ছে, ঘর বাড়ি বাচ্চা সামলাতে হচ্ছে। তা সেই মাকে কেমনভাবে পাচ্ছে তার বাচ্চাটি? সবসময় তাড়াহুড়ো, সবসময় মাকে বেরোতে হবে, এই মাকে ফোন নিয়ে রিসিভ করতে হবে, এই মাকে টার্গেট নিয়ে করতে হবে, ল্যাপটপে বসে বসে হয়তো কাজ করতে হচ্ছে এখন মাকে। মার সময় নেই খুব একটা তার জন্য। বা এমনি মা যে রিল্যাক্স করে আপন মনে কিছু করছে, নিজের আনন্দের কিছু করছে, সেই মাকে তো পাচ্ছে না সে। একজন আত্মবিশ্বাসী মা, একজন রিল্যাক্সড মা, যে সবসময় মুখে হাসি নিয়ে এসো 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 বলো কী বলছো, এটা বলতে পারছে, সেরকম তো বলছে তারা একটু পরে দাঁড়া, আমি ব্যস্ত আছি। সবসময় মাকেও সবসময় স্ট্রেসড দেখছে, ক্লান্ত দেখছে, কনফিউজ দেখছে। সেটা কিন্তু সন্তানের পক্ষে খুব একটা ভালো হচ্ছে না। কারণ খুব রিল্যাক্সড কনফিডেন্ট মা হচ্ছে সন্তানের মূল খাদ্য। সেই মা তাকে গল্প শোনাবে কিনা, সেই মা তাকে ঘুম পাড়াবে কিনা, সেগুলো পরের কথা। কিন্তু মা আছে, এবং মা এমনই একটা জায়গা যেখানে আমি নিশ্চিন্ত, যেখানে আমি আশ্বস্ত, যেখানে কোনো নড়নচরণ নেই। যে জায়গাটাতে আমার মায়ের কাছে গেলেই যদি দেখি আমি মা কাঁদছে, বা মা ভয় পেয়েছে, বা মা হ্যারাস্ট হয়ে আছে, আমার আশ্বাসটা ভেঙে যাচ্ছে সন্তান হিসেবে। আমি যে কনফিডেন্ট, যে রিল্যাক্সড, যে এক ধরনের আরাম দেওয়া মাতৃত্বটা চাইছি, যেখানে শাসনও আছে, কঠোরতাও আছে, কোমলতাও আছে, সব আছে, সেইটা থেকে কিন্তু আমি মায়ের কাছ থেকে সেই ফিডব্যাকটা পাচ্ছি না। করতে 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 মায়ের সাথে কমিউনিকেশনটা আমার কমে আসছে।
একদমই মায়ের সাথে কমিউনিকেশন যত কমছে, তত আমি ধীরে 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 একটু উইথড্র করছি, অন্তর্মুখী হচ্ছি না, আমি উইথড্র করছি। আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করছি। আমি আস্তে আস্তে মায়ের সাথে ফ্রিলি মেলামেশা করা, মাকে স্কুলের ওই শিশুসুলভ গল্পগুলো বলা, বা আমার যা যা অভিজ্ঞতা হলো সারাদিন ধরে সেগুলো বলা, মাকে কোনো কল্পনার কথা বলা, মাকে কোনো ছবি এঁকে দেখানো, আমি আস্তে আস্তে বন্ধ করছি। কমিউনিকেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং টু মেক আ লং স্টোরি শর্ট, তুমি আরও ডিটেলে বললে ভালো হতো তোমার স্টেটাসটা। কিন্তু আমার কাছে যদি বলো যে তোমার একটা নর্মাল ফ্যামিলিতে তুমি আছো, যেখানে উভয় রোজগার করছো, সেই রোজগারটা অন্যজনের রোজগারটা কমই হোক বা যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো যে তোমার প্রধান এবং প্রথম কাজ হচ্ছে তোমার বাচ্চাটির সাথে তোমার সম্পর্ক, কমিউনিকেশন। সে যাতে ঠিক ঠিক পরিপোষণ পায়, তার সঙ্গটা পায়, জানবে তোমার শিক্ষা দীক্ষা যা কিছু তার মূল অভিমুখটা কিন্তু ওই সন্তানটির দিকে যেন ধাবিত হয়। তোমার বাংলাদেশের ব্যাংক নয়। তাতে করে মানে সরকারের অনেক প্রফিট হতে পারে, তোমার সন্তানটি মানুষ নাও হতে পারে। তোমার শিক্ষা দীক্ষা, তোমার আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তো সেই শিক্ষাটার সবচেয়ে ভালো প্রয়োগ কোথায় হতে পারে? তোমার মাতৃত্বের জায়গাতে। যেভাবে তুমি তোমার সন্তানের সাথে মিশছো, তার সাথে যে ভাষায় তুমি কথা বলছো, সে ভুল করলে তাকে যেভাবে তুমি শেখাচ্ছ, তাকে তার জায়গাটাকে ধরিয়ে দিচ্ছ, তার মধ্যে বিবেক জাগিয়ে দিচ্ছ, তার মধ্যে বিচার জাগিয়ে দিচ্ছ, যার মধ্যে বিবেচনা জাগিয়ে দিচ্ছ, সে অন্যায় করলে যেটা তুমি তাকে ঠিক করে দিচ্ছ, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। এটাই তোমার প্রধান এবং প্রথম কাজ। এটা খেয়াল রেখো। যাই হোক, এই হচ্ছে উর্মিদেবের জিজ্ঞাসার মীমাংসা। ঋত্বিকা ঘোষ জিজ্ঞাসা করেছে, মনে সন্দেহে জন্ম হলে কি করা উচিত মহারাজ? আমার প্রণাম নেবেন। সন্দেহ জন্ম হলে সন্দেহ করবে, কি আর বলবো বলো। যদি বলো যে এর উপায় কি, মানে এর থেকে পরিত্রাণের উপায় কি, মানে তুমি কি সন্দেহর নিরসন চাইছো? কীরকম তার নিরসন চাইছো? তোমার সন্দেহটা অমূলক কিনা নিশ্চিত হতে চাইছো, নাকি তুমি চাইছো যে তোমার মনের মধ্যে সন্দেহ যেন আর না জন্মায়, সেইটা নিশ্চিত করা? কোনটা তুমি চাইছো? কারণ অনেক জায়গায় সন্দেহ ভালো। যেমন ধরো, তুমি যদি কখনো পুলিশে চাকরি করো, পুলিশের কাজই হচ্ছে সন্দেহ করা। একটা অপরাধ হলো, হয়তো বাড়িতে চুরি হয়ে গেল ধরো, তা বাড়ির কর্তাকেও সন্দেহ করতে পারে পুলিশ, বলা যায় না, সে ইন্স্যুরেন্সের জন্য হয়তো করেছে। এরকম আজকে অনেক সময় হয়ও তো এরকম, তাই না? একজন পুলিশ, সে যে যা বলছে বিশ্বাস করে আছে, ঠিকই তো বলছে করে চলে যাবে না। তার কাজই হচ্ছে সন্দেহ করা। যতই কনভিন্সিংলি একজন কথা বলুক না কেন, পুলিশের কাজই হচ্ছে সন্দেহ করা, বিশ্বাস না করার কথা। নানা রকম টেকনিক তাই ব্যবহার করা হয় যাতে করে সেই লোকটির কথার সত্যতা যাচাই করার জন্য, যে তার ক্রস চেকিং করে আরেকজনের সাক্ষ্য নিয়ে রাত 8টার সময় সে ঘরেতেই ছিল কিনা, টিভি দেখছিল কিনা, ইত্যাদি ইত্যাদি জানার জন্য আরও 5 জনকে জিজ্ঞাসাবাদ করে। তার একা তার কথা শুনে চলে না। সুতরাং সেখানে সন্দেহ করা ভালো। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে মেয়েরা, তবে তুমি যেহেতু ঋত্বিকা তোমার নাম, মেয়ে, সুতরাং ঈর্ষা থেকে সন্দেহ আসে। সুতরাং সমস্যাটা হচ্ছে তোমার জন্ম কেন হয়, সন্দেহ জন্ম কেন হয়? সম্ভবত ঈর্ষা থেকে হয়, ঈর্ষা থেকে। আর ঈর্ষাটা কেন হয়? এটা একটা বিকার। এই বিকারটা কেন আসে? একটা ইনসিকিউরিটি থেকে আসে, নিজেকে নিয়ে আত্মবিশ্বাসের অভাব থেকে একটা ইনসিকিউরিটি আসে, সেখান থেকে ঈর্ষা আসে, সেখান থেকে সন্দেহ আসে। এবং সন্দেহ এলে অসুবিধাটা কী হয়? সন্দেহ হলে এটাই অসুবিধা হয়
যে নিজের জীবনটা আস্তে আস্তে জটিল হয়ে যায় এবং মন বিষাক্ত হয়ে যায়, এবং যাদের সন্দেহ প্রবণতা একটু বাড়াবাড়ি এবং সেই প্রবণতাটা একটা রোগের মতন, তারা সবাইকে সন্দেহ করতে আরম্ভ করে। তারা কিন্তু পুলিশ নয়, সবাইকে সন্দেহ করতে আরম্ভ করে। অমুক কেন ওইভাবে আমার দিকে তাকালো, কিছু একটা ব্যাপার আছে। সে কেন হঠাৎ উঠে চলে গেল, না বোধহয় বাথরুম গেল, না 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 কিছু একটা ব্যাপার আছে। আচ্ছা ও কেন আমার পিছন পিছন একটু হেঁটে হেঁটে আসছিল, আচ্ছা আমার দিকে ওইভাবে একটু ট্যারা করে কেন তাকালো, কেন কিছু একটা ব্যাপার আছে। এই সন্দেহ, এবার ভালো চিন্তা করলে মনটা বেশ ভালো হয়ে যায়, আর সন্দেহ করতে আরম্ভ করলে মনটা আরও খারাপের দিকে চলে যায়। ধরো আমি খুব সিম্পল লজিকে বুঝি, একজন কোনো একটা মেয়ে হয়তো তার পার্টনারকে কিংবা তার স্বামীকে কিংবা তার প্রেমিককে সন্দেহ করছে যে সে অন্য কারোর সাথে বেশি যোগাযোগ করছে, বেশি কথা বলছে, বেশি সম্পর্ক রাখছে, সন্দেহ করছে। তা প্রথমেই তো তার নিজের দিকে তাকানো উচিত, ভাবা উচিত যে আমার মধ্যে কি কিছু অভাব আছে, এমন কি কিছু আছে। যদি সত্যিই তাই হয় তাহলে এমন কিছু আছে যেটা আমার কাছ থেকে পাচ্ছে না বলে তার আরেকজনকে দরকার হচ্ছে। সুতরাং তাকে দোষ দেওয়া, সে কত চরিত্রহীন, সে কত প্রতারণা করছে বলার আগে, ভাবার আগে যে আমি সবটা দিয়ে তাকে ভালোবাসছি কি, আমি তাকে বুঝছি কি। আমরা সবাই ভাবি আমরা খুব ভালোবাসি, প্রত্যেকটা মানুষ ভাবে যে আমি তো এত ভালোবাসি, অন্যরা কেন এত ভালোবাসে না। কিন্তু প্রকৃত ভালোবাসার মধ্যে আসক্তি থাকবে না, প্রকৃত ভালোবাসার মধ্যে মোহ থাকবে না, প্রকৃত ভালোবাসার মধ্যে স্বার্থ থাকবে না। ভালোবাসা মানে আরেকজনকেই ভালোবাসা, নিজের চাহিদাকে নয়, নিজের ইগোকে নয়, নিজের স্বার্থকে নয়। আর যখন আরেকজনকে সত্যিই কেউ ভালোবাসতে পারে তখন তাকে বোঝে। খুব গুরুত্বপূর্ণ, একমাত্র প্রেমেই মানুষ আরেকজনকে বুঝতে পারে, জানতে পারে। তখন তোমার মধ্যে প্রশ্ন ওঠা উচিত যে আমার ভালোবাসার মধ্যে কিছু ঘাটতি আছে কি, যার জন্য সে একটু ছিটকে যেতে চাইছে আমার কাছ থেকে, সে একটু অন্য কোথাও একটা আশ্রয় খুঁজছে, কিছু একটা নিশ্চয়ই পাচ্ছে সেখানে, বা পাওয়ার আশা করছে যেটা এখান থেকে পাচ্ছে না। এই মনটা হলেই তখন সে আরও একটু এফার্ট দেবে, মানে এখন তাহলে কাকে ফোন করছে, এখন কার সাথে কথা বলছে, এইটা না করে সেটা নিজের যে সম্পর্কটার মধ্যে আছে সেইটাতে আরেকটু সে প্রয়াস আনবে, নিজেকে একটু দেখার চেষ্টা করবে, তার দিকটা বোঝার চেষ্টা করবে। তবে আস্তে 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 তার মধ্যে জাগবে। একটা কথা মনে রেখো, আমি একদম নিজের একটা ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি একটা কথা বলার চেষ্টা করছি, খুব ব্যক্তিগত একটা উদাহরণ। ছোট্টবেলাতেই সেই স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ফিরছি, বাসে যাওয়া আসা, টিফিন, তার পয়সা দিত বাড়িতে নিয়মিত, আর সেই পয়সা যেটুকু ফিরতাম ফিরিয়েও দিতাম। মাঝখানের অভ্যেস তৈরি করেছিলাম 5 পয়সা 10 পয়সা, হ্যাঁ, একটু বই টই খাতা টাতার মধ্যে লুকিয়ে রেখে দেওয়া, জমিয়ে আমি একটা আইসক্রিম খাবো, যেটা টিফিনে যেটুকু ঠিক থাকতো তো আইসক্রিমটা হতো না, ওইটাকে জমিয়ে আমি একটা আইসক্রিম খাবো। এইটা আমার একটা মনে আছে যে করেছিলাম। করতে করতে আমি ভুলেও যেতাম, 10 পয়সা 5 পয়সা বই খাতার মধ্যে ঢোকাতাম, কিন্তু ওটা যে আইসক্রিম খেতে হবে ওটা যে আছে ভুলেও যেতাম। অনেকটাই ওই বই খাতার মধ্যে জমে গিয়েছিল। একদিন ধরা পড়ে গেছি, আর বাড়িতে এটা নিয়ে একটুখানি হুলস্থুল পড়ে গেছে। আমার দিদিমা, তিনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন, তিনি সেই বেশ জোর গলায় বললেন, আমি জানি জয় এটা করতে পারে না, জয় এটা করেনি, ও ওই পয়সাগুলো কোথায় রাখবে, ব্যাগ পকেটের মধ্যে ঝনঝন করছে, খেলতে পারছে না, ও ব্যাগের মধ্যে বই খাতার মধ্যে রেখে দিয়েছে, দিতে ভুলে গেছে পরে, কারণ জয় এটা করবে না, আমি জানি। এইটা পরে অনেক পরে বুঝেছিলাম
সচেতনভাবেই দিদিমা এই কথাটা বলেছিলেন, নিশ্চয়ই এক্স্যাক্টলি বুঝতে পেরেছিলেন আমি কী করছি। সচেতনভাবেই এটি কথাটা বলেছিলেন যাতে আমার তোমার ওপর 100% কনফিডেন্স আছে, বোঝানোর জন্য। আর ওই কথার এমন শক্তি, ওই দিদিমা যাকে আমি ভালোবাসি তিনি ওইভাবে আমার হয়ে দাঁড়ালেন, ওইভাবে কথা বললেন, বাকিদের সবাইকে চুপ করে দিলেন। সেই কথার এমন শক্তি, আমি আর কোনোদিন ওই 5টা পয়সা কখনো এদিক ওদিক লুকিয়ে রাখবো আর মাথার মধ্যে কখনো আসেইনি। এই হচ্ছে একজনকে বিশ্বাস করবার শক্তি, একজনকে সন্দেহ না করবার শক্তি। যে তোমার যেই হোক না কেন, তোমার বন্ধু, তোমার পার্টনার, তোমার স্বামী, যেই হোক না কেন, যে সে যদি মনে করে যে ঋত্বিকা কোনোদিন আমাকে সন্দেহ করে না, সে সবসময় আমাকে বিশ্বাস করে, সে সেই বিশ্বাসের মর্যাদা চট করে ভাঙতে পারবে না। যদি সবসময় মনে করে যে আমাকে সব কথায় সন্দেহ করে, যেখানে আমি দোষ করিনি সেখানেও সন্দেহ করে, তখন আর কোনো মর্যাদা রাখবে না। তখন যেটা নিয়ে সন্দেহ করছো সেটাই সে জীবনে করতে আরম্ভ করবে। এইটাকে মনে রাখো, করে নিজের সন্দেহটাকে জয় করার চেষ্টা করো। যদি তোমার মধ্যে সন্দেহ জন্ম হয়ে থাকে, শনাক্ত করার চেষ্টা করো এটা ঈর্ষা থেকে আসছে। যে ঈর্ষাটা যাকে সন্দেহ করছো তাকে নিয়ে নয়, তার সাথে যা কিছু আরেকটা কিছু আছে, সেই তৃতীয় ফ্যাক্টরটাকে নিয়ে হয়তো তোমার মধ্যে ঈর্ষা আসছে। আমি সবই তোমাকে হাইপোথেটিক্যালি বলছি, কারণ তুমি শুধু একটা লাইন দিয়েছো আমাকে, শুধু আমাকে একটা একটুখানি বলতে হচ্ছে, এটা তোমার জীবনে কাজে না লাগবে, অন্য কারোর জীবনে কাজে লাগতে পারে এই ভেবে। সর্বোপরি আসল যে কথাটাতে বলা আমার দরকার সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা করো, ঈশ্বর চিন্তা করো। আর ঈশ্বর চিন্তা করলে কি হয়, আমরা আস্তে আস্তে অন্তর্মুখী হই। অন্তর্মুখী হলে কি হয়, আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটিগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, সেইগুলো দেখতে পাই। যখন দেখি তখন কি হয়, সেগুলো আর থাকে না, সেগুলো জয় হয়ে যায়। যে দেখছে সে তো আর ঈর্ষাকাতর নয়, যে দেখছে সে তো আর সন্দিহান নয়, তার মধ্যে তো সবসময় সংশয় নেই। যে দেখছে সে তো চিরপবিত্র। যত তার স্পর্শ পাবে না, আর কোনো সন্দেহ সংশয় কিচ্ছু থাকবে না। তখন মনে হবে ঈশ্বরের দিকে এগোনোটাই আমার পক্ষে শ্রেয়। কারণ ঈশ্বরকে তো আমরা সন্দেহ করব না, যদি করি সংশয়াত্মা বিনশ্যতি, শাস্ত্র বলছেন। যার মধ্যে সংশয় আছে তার বিনাশ অনিবার্য। একদম তোমাকে নিশ্চয়াত্মিক বৃত্তি দরকার বা নিশ্চয়াত্মিক বুদ্ধি দরকার। তিনি আছেন, এই বিশ্বাস নিয়ে যত তুমি এগোতে পারবে, তত তোমার জীবন শুদ্ধ, সুন্দর, স্বচ্ছ হয়ে উঠবে। তো এটা খেয়াল রেখো, এই সংশয় যে বিনাশ করে, এটা সম্পর্কের ক্ষেত্রেও সত্য। আমাদের যত জাগতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সত্য। যত সংশয় থাকবে তত বিনাশ হবে সমস্ত কিছু। যদি সৃষ্টি চাও, যদি বিনাশ না চাও, তাহলে সন্দেহর যে বীজ মন থেকে সরিয়ে দাও, পুড়িয়ে দাও একদম সন্দেহের বীজ। মানুষকে বরং বিশ্বাস করো, তাকে জানাও যে আমি তোমাকে বিশ্বাস করি। দেখবে আস্তে আস্তে সে সন্দেহজনক কোনো কাজ করলেও আর করতে পারবে না। এটা প্রেমের শক্তিতে এই পরিবর্তনগুলো হয়। 4 নম্বর জিজ্ঞাসা, মৌমিতা। মহারাজ, আমার মায়ের মা বাবা পরপর মারা গেছেন। দাদু মামার দুর্ব্যবহারে মায়ের কাছে ছিলেন, তবে মা বাবা আমার ঠাকুমা ঠাকুরদার কাছে ভালোবাসা পায়নি। আজও অনেক কথা শুনতে হতো দুজনকেই, তাই খুব রাগারাগি করত দাদুর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে। কিন্তু হঠাৎ মারা যাওয়াতে দুজনে অনুতাপে স্তব্ধ, উল্টো পাল্টা কাজ করে ফেলছে। আমি কিভাবে সামলাবো? পড়াশোনাও করতে পারছি না, দয়া করে পথ বলে দিন। দেখো, এটা তোমার হাতে তো কিছু নয়। তোমার মা বাবার যে এক ধরনের অনুতাপ হচ্ছে, বা তাদের মা বাবাকে নিয়ে তোমার মা বাবার যে কিছু অভিযোগ ছিল,
ছেলেবেলা থেকে ভালোবাসা পাইনি, এই যে ব্যাপারগুলো ছিল, সেগুলো তোমার হাতে কিন্তু কিছু নয়। সেই সময় তো তুমি ছিলে না, বা সেটা তোমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হতো হয়নি। এখন তোমাকে তোমার পড়াশোনাটা করে যেতে হবে, এটাকে মানতে হবে। তোমার যে মা বাবার নিজের যে অনুতাপ, সেটা নিজেদের তারা সামলাবে, কী করবে? যেটা একটা শেষ জীবনে হয়তো তারা মা বাবার সেবা করতে গিয়ে গঞ্জনা করেছেন, তাও তাদের একটা সান্ত্বনা নিশ্চয়ই থাকবে যে তাও তো করেছি আমরা, যেটুকু করার দরকার গঞ্জনা করতে করতে হয়তো করেছি। তারা মারাও গেছেন, তারা চলেও গেছেন, এবং তাদেরও নিশ্চয়ই এক ধরনের অনুশোচনা করবার সুযোগ থাকবে, এই অন্য পরলোকেই হোক বা যেখানেই হোক, যে তারাও কিছু অন্যায় করেছেন, বা তারাও হয়তো কিছু তাদের সব ছেলে মেয়ের প্রতি সমান ভালোবাসা বর্ষণ করতে পারেননি। এগুলো তো জটিলতার ব্যাপার, যেগুলো তোমার আমার হাতের মধ্যে নেই। যেগুলো হাতের মধ্যে নেই সেগুলো সামলানোর কোনো দরকার নেই, সেগুলো সামলানোর কোনো দায় তোমাকে নিতে হবে না। তোমার মা বাবা যেটুকু তোমাকে দরকার, তারা তোমার কাছ থেকে কী চায়, যে তুমি পড়াশোনা করো ভালো করে, যে তুমি নিজে প্রসন্ন হয়ে থাকো, বেশি উদ্বিগ্ন হয়েও না, এবং তুমি ঈশ্বর চিন্তা নিয়ে থাকো, ধ্যান জপ করো, ভালো চিন্তার মধ্যে, ভালো ভাবনার মধ্যে, ভালো দর্শনের মধ্যে, ভালো সংস্কৃতির মধ্যে তুমি থাকো, নিজের পড়াশোনা নিয়ে এগোও। তুমি পারলে মা বাবার সাথে সেই সব নিয়ে তুমি গল্প করতে পারো। সবসময় ওই টপিক নিয়েই কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। তোমার দাদু দিদিমাদের সাথে তোমার মা বাবার যে সম্পর্ক, সেই টপিক নিয়েই সবসময় যে ঘুরঘুর করতে হবে তোমাদের, তারও দরকার নেই। অন্য টপিকে কথা বলো, যে টপিকটা তোমার হৃদয়ের সাথে বেশি মেলে, যাতে মা বাবার মনটা একটু অন্যমনস্ক করে দেওয়া যায়। মা বাবাকে বলো যে চলো একটুখানি আজকে একটা দিন কোথাও বেরিয়ে আসি, সবাই মিলে যাও, একটা কোথাও ঘুরে এসো, দরকার হলে একটা সিনেমাও দেখো, বা বাইরে খাও, বা পার্কে বসো, সময় কাটাও কিছুটা একসাথে, একটু বাইরে, একটু অন্যান্য পরিবেশের মধ্যে। সময়ের সাথে, কাল বলবান, সময়ের সাথে সাথে আস্তে আস্তে অনেক স্মৃতি, অনেক অনুতাপ, অনেক পশ্চাত্তাপ ফিকে হয়ে আসে। বর্তমানে মনোনিবেশ করতে তখন মন চায়, সেটাই মনের প্রকৃত ধর্ম। মন বর্তমানেই থাকতে চায়, কিন্তু আমরা টেনে 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 মনটাকে ওই অতীতের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসি। মনকে বর্তমানে নিয়ে আসার চেষ্টা করো, আর তারা চেষ্টা করুন, সেটা করলে ভালো। আর তুমি ছোট, তুমি কিছু বলতে গেলেই তাদের মনে হবে জ্ঞান দিচ্ছে, সুতরাং বলার দরকার তো নেই তেমন। অতএব তুমি তোমার যে বর্তমান, সেইটা নিয়ে থাকো, এবং তুমি তোমার জায়গাতে ভালো আছো, স্থির আছো, নিজের পড়াশোনায় সব কিছু মন দিচ্ছ, যেটুকু কাজ করা সেটুকু করছো, যেটুকু দায়িত্ব পালন করার করছো, যে তোমার হাতের বাইরে নেই সেটা নিয়ে কোনো মন্তব্য করছো না। তোমার অ্যাডভাইস বা তোমার পরামর্শ চাইলে তুমি যেটুকু পারবে সেটুকু পরামর্শ নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবে, তার বাইরে তো তোমার কিছু করার নেই। ঈশ্বরের ওপর ছেড়ে দাও আস্তে আস্তে, ঈশ্বরকে ডাকো, প্রার্থনা করো, যাতে তোমার মা বাবা এই অবস্থা কাটিয়ে আবার স্বাভাবিক হতে পারেন। যাই হোক, আজকে কথা হলো অনেক, আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানাই।